ওম শান্তি। আজকের মুরলির তারিখ 20 নভেম্বর 2020, প্রাতঃ মুরলি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা এখন একদম কিনারায় দাঁড়িয়ে আছো। তোমাদের এখন এই পার থেকে ওই পারে যেতে হবে। ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন: কোন বিষয়কে স্মরণে রাখলে তোমাদের অবস্থা অচল অটল হয়ে যাবে? উত্তর: পাস্ট ইজ পাস্ট। অতীতকে নিয়ে চিন্তা করতে নেই, এগিয়ে যেতে হবে। সদা একই দিকে যদি দেখতে থাকো তবে অবস্থা অচল অটল হয়ে যাবে। তোমরা এখন কলিযুগের সীমিত সব কিছু ত্যাগ করে দিয়েছ, তাহলে পিছনের দিকে কেন তাকাও? তাতে এতটুকুই যেন বুদ্ধি না যায়। এটাই হলো সূক্ষ্ম পড়াশুনো। ওম শান্তি। দিন বদলে যায়, সময় অতিবাহিত হয়ে যায়। ভেবে দেখো, সত্যযুগ থেকে সময় অতিবাহিত হতে হতে এখন কলিযুগেরও শেষ কিনারায় এসে তোমরা দাঁড়িয়েছ। এই সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগের চক্রের চিত্রও যেন হলো এক মডেল। সৃষ্টি তো অনেক বড়, তার মডেল রূপকে বাচ্চারা এখন তোমরা জেনে গেছো। আগে কিন্তু এটা জানা ছিল না যে এখন এই কলিযুগ সমাপ্ত হতে চলেছে। এখন তোমরা জেনেছ, অতএব বাচ্চাদেরও বুদ্ধিতে সত্যযুগ থেকে শুরু করে চক্র পরিক্রমা করে কলিযুগের অন্তিমে কিনারায় এসে দাঁড়িয়ে যাওয়া উচিত। বাচ্চাদের এটা বোঝা উচিত যে সময় টিক টিক করে অতিবাহিত হয়ে চলেছে। ড্রামা ক্রমাগত পরিক্রমণ করে এগিয়ে যাচ্ছে। বাকি তাহলে আর কতটা সময় বেঁচে আছে? নিশ্চয়ই খুবই সামান্য বাকি রয়েছে। আগে তো জানা ছিল না, এখন বাবা বুঝিয়েছে যে পুরো চক্রে কোণের আকারে এক চিলতে বাকি আছে। এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে যাওয়ার এখন বাকি আর সামান্যই সময়। এই জ্ঞানও এখনই প্রাপ্ত হয়েছে। আমরা সত্যযুগ থেকে শুরু করে চক্র পরিক্রমণ করতে করতে এখন কলিযুগের অন্তিমে এসে পৌঁছেছি। এখন পুনরায় ফিরে যেতে হবে। আসা আর যাওয়ার গেট হয়, তাই না? এও তেমন। বাচ্চাদের এখন বুঝতে হবে এখন একটু কিনারা রয়েছে। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, তাই না? এখন তোমরা কিনারায় দাঁড়িয়েছ। খুব অল্প সময় আর আছে। এখন এই পুরনো দুনিয়ার থেকে আসক্তি দূর করতে হবে। এখন তো নতুন দুনিয়াতে যেতে হবে। বাবা এসব বাচ্চাদেরকে সহজভাবেই সব বুঝিয়ে দিচ্ছে। বুদ্ধিতে এসব ভালোভাবে রাখা উচিত। সৃষ্টি চক্রকে বুদ্ধিতে ঘোরাতে হবে। এখন তোমরা আর কলিযুগে তো নেই। তোমরা এখন সীমিত সব কিছু ত্যাগ করেছ, তাহলে ওই দিকে যারা, তাদের স্মরণ কেন করার প্রয়োজন পড়ে যখন ছেড়েই এসেছ পুরনো দুনিয়াকে? তোমরা এখন রয়েছ পুরুষোত্তম সঙ্গম যুগে, তাহলে পিছনের দিকে কেনই বা ফিরে তাকাও? বুদ্ধির যোগ বিকারী দুনিয়াতে কেন লাগিয়ে রাখো? এ হলো খুবই সূক্ষ্ম বিষয়। বাবা জানে কেউ কেউ তো 1 টাকার মধ্যে 1 আনাও বোঝে না, শুনলো আর ভুলে গেল। পিছনের দিকে তোমাদের তাকানো উচিত নয়। বুদ্ধি নিয়ে চলতে হবে। আমরা ঘাটকে ছেড়ে এগিয়ে এসেছি, তাহলে পিছনে ফিরে আর কেন তাকানো? পাস্ট ইজ পাস্ট। বাবা বলে, বাবা কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে বোঝায়, তবুও বাচ্চাদের কাঁধ পিছনের দিকেই ফিরে থাকে। কেন? যেন কলিযুগের দিকেই ঝুঁকে আছে। বাবা বলে, কাঁধ এখন এই দিকে ঘুরিয়ে নাও।
ওই পুরনো দুনিয়া তোমাদের কোনো কাজের নয়। বাবা তো পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য এনে দেয়। নতুন দুনিয়া দেখো সামনে হাজির, পুরনো দুনিয়ার প্রতি তাই বৈরাগ্য। ভেবে দেখো তোমাদের এই রকম অবস্থা তৈরি হয়েছে। বাবা বলেন, পাস্ট ইজ পাস্ট, বিগত ঘটনার কথা চিন্তাতেও এনো না। পুরনো দুনিয়াতে আর কোনো আশা রেখো না। এখন তো একটাই আশা রাখতে হবে, আমরা চলেছি সুখধামে। বুদ্ধি দিয়ে সুখধামকে স্মরণ করা উচিত। পিছনে কেন তাকাও? কিন্তু অনেকেরই পিঠ পিছনে ঘুরে যায়। তোমরা এখন রয়েছ পুরুষোত্তম সঙ্গম যুগে। পুরনো দুনিয়ার থেকে নিজেকে সরিয়ে নিয়েছ, এটা বুঝতে হবে, তাই না? কোথাও থেমে দাঁড়িয়ে যাওয়া এখন উচিত না। কোনো দিকেই আর তাকিও না, অতীতকে স্মরণ করতে থেকো না। বাবা বলছে, এগিয়ে যেতে থাকো, পিছনে দেখো না, একদিকেই দেখতে থাকো। তবেই অচল, স্থির, অটল অবস্থায় থাকতে পারবে। ওই দিকে দেখতে থাকলে পুরনো দুনিয়ার মিত্র, সম্বন্ধী ইত্যাদি সবার কথাই মনে আসতে থাকবে। বাচ্চাদের মধ্যেও নম্বর ক্রমে তো রয়েছে, তাই না? আজকে দেখো খুব ভালো পুরুষার্থ চলছে, কালকে নিচে পড়ে গেল, তখন মন একদম সব কিছু থেকে সরে যায়। এমন গ্রহের দশা লেগে যায় যে মুরলি শোনারও ইচ্ছে হয় না। ভেবে দেখো এইরকম হয় কি না। বাবা বলে, তোমরা এখন সঙ্গমে দাঁড়িয়ে আছো, তাই দিশা সামনের দিকেই রাখা উচিত। সামনে হলো নতুন দুনিয়া, তবেই তো খুশির অনুভব হবে। এখন তোমরা একেবারে সমীপে নতুন দুনিয়ার ঘাটের কাছে প্রায় পৌঁছে গেছো। যখন কেউ জাহাজে করে নিজের দেশে ফেরে, তখন বলে না যে ওই যে আমার দেশের গাছপালা এখন দেখা যাচ্ছে, আওয়াজ দাও তো সাথে সাথে যেন শুনতে পাবে। ঘাটের কিনারা একেবারে সামনে, তোমরা স্মরণ করবে আর দেবতারা হাজির হয়ে যাবে। আগে কি আর আসতো? সূক্ষ্ম লোকে শ্বশুর বাড়ির লোকজন আসতো কি? এখন তো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির সবাই গিয়ে মিলিত হয়। এখানে বাবা শ্বশুর বাড়ি বলতে সত্যযুগকে বলেছেন, এবং বাপের বাড়ি অর্থাৎ এই এখন আমাদের রূপকে বোঝাচ্ছেন। তবুও বাচ্চারা চলতে চলতে সব কিছু ভুলে যায়। বুদ্ধির যোগ তখন পিছনের দিকে চলে যায়। বাবা বলে, এটা হলো তোমাদের সবার অন্তিম জন্ম। তোমরা পিছনে সরে যেও না, এখন পার হতে হবে। এই দিক থেকে ওই দিকে যেতে হবে। মৃত্যুও কাছে এগিয়ে আসতে থাকে, বাকি তো শুধু পা বাড়ানোর অপেক্ষা। দেখো নৌকা পাড়ে মানে ঘাটে এসে দাঁড়ালে সেই দিকেই তো পা বাড়াতে হয়, তাই না? বাচ্চারা, তোমাদেরকে গিয়ে দাঁড়াতে হবে একদম কিনারার দিকে। তোমাদের বুদ্ধিতে আছে যে আত্মারা সবাই ফিরে যায় তাদের সুইট হোমে। এটা স্মরণে রাখলে খুশি তোমাদেরকে অচল অটল বানিয়ে দেবে। এই বিষয়েই বিচার সাগর মন্থন করা উচিত। এ হলো বুদ্ধিরই বিষয়। আমরা আত্মারা এখন যাচ্ছি, নৌকা একেবারে ঘাটের কাছাকাছি, আর বাকি সামান্যই সময়। একেই বলা হয় স্মরণের যাত্রা। বাচ্চারা এও ভুলে যায়, চার্ট লিখতেও ভুলে যায়। নিজের হৃদয়ে হাত রেখে দেখো। বাবা যে বলে, নিজেকে এইরকম তোমরা মনে করো যে তোমরা একেবারে কিনারায় দাঁড়িয়ে আছো। এখন আমাদের অবস্থা এই রকম হয়েছে কি? বুদ্ধিতে এক বাবারই যেন স্মরণ থাকে। বাবা স্মরণের যাত্রাকে নানাভাবে শেখাচ্ছে। এই স্মরণের যাত্রাতেই মজে থাকতে হবে। ব্যাস, এখন আমাদেরকে যেতে হবে। এখানে সবই হলো মিথ্যের সম্বন্ধ, সত্যি হলো সত্যযুগের সম্বন্ধ।
নিজেকে দেখো, আমি কোথায় দাঁড়িয়ে আছি। সত্যযুগ থেকে শুরু করে বুদ্ধিতে এই চক্রকে স্মরণ করো। তোমরা হলে স্বদর্শন চক্রধারী, তাই না? সত্যযুগ থেকে শুরু করে পরিক্রমা করে এখন কিনারায় এসে দাঁড়িয়েছ। ঘাটের কাছেই হলো, তাই তো? কেউ কেউ তো নিজের সময়কে অনেক নষ্ট করে, বড় জোর 5 থেকে 10 মিনিট স্মরণে থাকে হয়তো বা। সদর্শন চক্রধারী তো সারাদিন হওয়া উচিত, কিন্তু এমনটা তো হয় না। বাবা বাচ্চাদেরকে নানাভাবে বোঝায়, সবই হলো আত্মারই কথা। তোমাদের বুদ্ধিতে চক্র ঘুরতে যেন থাকে। তোমাদের বুদ্ধিতে এটা কেন স্থির থাকে না? এখন আমরা কিনারায় এসে দাঁড়িয়েছি, এই কিনারা বুদ্ধিতে কেন স্মরণে থাকে না? যখন তোমরা জানো যে আমরা পুরুষোত্তম হয়ে উঠছি, তাই কিনারায় গিয়ে দাঁড়াও। উকুনের মতো ধীরে ধীরে এগিয়ে চলো। কেন তোমরা এই প্র্যাকটিস করো না? চক্র কেন বুদ্ধিতে আসে না? এটা তো সদর্শন চক্র, তাই না? বাবা তো প্রথম থেকে শুরু করে সমস্ত চক্রকে বোঝাতে থাকে, তোমাদের বুদ্ধি পুরো চক্র পরিক্রমা করে এসে কিনারায় দাঁড়িয়ে যাওয়া উচিত। আর কোনো রকমের বাইরের পরিবেশের ঝঞ্ঝাট যেন না থাকে। দিন প্রতিদিন তোমাদেরকে সাইলেন্সেই যেতে হবে। সময় অযথা নষ্ট করো না। পুরনো দুনিয়াকে ছেড়ে নতুন সম্বন্ধে তোমাদের বুদ্ধির যোগ লাগাও। যোগ যদি না লাগাও, তবে পাপ কিভাবে কাটবে? তোমরা জানো যে এই দুনিয়াকে শেষ হতে হবে। এর মডেল দেখো কত ছোট, 5,000 বছরের দুনিয়া। আজমিরে স্বর্গের মডেল বানানো আছে, কিন্তু স্বর্গের কথা কি কারো স্মরণে আসে? স্বর্গের বিষয়ে তারা কি জানে? মানুষ তো মনে করে স্বর্গ 40,000 বছর পরে আসবে। বাচ্চারা, বাবা তোমাদেরকে বসে বোঝাচ্ছে, এই দুনিয়াতে কাজকর্ম করো, কিন্তু বুদ্ধিতে স্মরণ রাখো। এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, এখন ফিরে যেতে হবে। আমরা এখন একেবারে শেষে এসে দাঁড়িয়েছি। সময় একটু একটু করে উকুনের মতো এগিয়ে চলেছে। আমাদের লক্ষ্য দেখো কত বড়। বাবা তো লক্ষ্যস্থলকে জানে, তাই তো? শিব বাবার সাথে ব্রহ্মা বাবাও তো একসঙ্গে রয়েছেন। একজন বোঝালে কি আর অন্যজন বোঝাতে পারবে না? ইনিও তো শোনেন। ইনি মানে ব্রহ্মা বাবা কি আর সব বিচার সাগর মন্থন করেন না? বাবা তোমাদের বিচার সাগর মন্থন করার পয়েন্টস শোনাতে থাকে। এমন তো নয় যে ব্রহ্মা বাবা অনেক পিছনে রয়েছে। আরে ইনি তো একেবারেই শিব বাবা বলছে আমার পিছনে লেজের মতোই রয়েছে, বেশি দূরে কিভাবে থাকবে? এই সব গূঢ় রহস্যযুক্ত কথাকে এখন ধারণ করতে হবে, গাফিলতি করা ছাড়তে হবে। বাবার কাছে মধুবনে 2 বছর পরে আসলে কি আর স্মরণে থাকবে যে আমরা একেবারে কিনারায় এসে দাঁড়িয়ে আছি? এখন যেতে হবে। অবস্থা যদি এই রকম হয়ে যায়, তবে আর বাকি কি চাই? বাবা তো এটাও বুঝিয়েছে যে ডবল মুকুটধারী এরকম, এটা শুধু নাম, বাকি লাইটের মুকুট বলে সেখানে কিছু কিন্তু থাকে না। এ তো হলো পবিত্রতার চিহ্ন। সকল ধর্ম স্থাপকদের চিত্রেরই মাথার পেছনে লাইট অবশ্যই দেখিয়ে থাকে, কেননা তারা হলেন নির্বিকারী শতপ্রধান। পরে রজ তমতে আসে। বাচ্চারা, তোমরা নলেজ পেয়ে থাকো, তাতেই মত্ত থাকা উচিত। তোমরা যদিও আছো এই দুনিয়াতেই, কিন্তু বুদ্ধির যোগ যেন ওখানে যুক্ত থাকে। দেখো, এখানের প্রতিও দায়িত্ব পালন তোমাদের করতেই হবে। যারা এই কুলের হবে তারা ঠিক বেরিয়ে আসবে। স্যাপলিং মানে চারা গাছ লাগতেই থাকবে। আদি সনাতন দেবী দেবতার যারা হবে
তারা অবশ্যই আগে পরে আসতে থাকবে। পরে যারা আসবে তারা কিন্তু পুরনোদের থেকেও অনেক বেশি এগিয়ে যাবে। শেষ পর্যন্ত এই রকম হতেই থাকবে। তারা পুরনোদের থেকেও জোর কদমে এগিয়ে যাবে। সমস্ত পরীক্ষাটাই হলো স্মরণের যাত্রা। যদিও দেরিতে আসে, কিন্তু স্মরণের যাত্রাতে নিযুক্ত হয়ে যায়। সব বৈষয়িক কাজকর্ম ছেড়ে স্মরণের যাত্রাতে তারা বসে পড়ে। খাবার তো খেতেই হবে। ভালোভাবে যদি স্মরণে থাকে, তবে সেই খুশির মতো পুষ্টিকর খাদ্য আর একটাও নেই। তখন এই নেশা চড়ে যাবে। এখন ঘরে ফিরতে হবে। 21 জন্মের ভাগ্য প্রাপ্ত হয়। দেখো, মানুষের লটারি লেগে গেলে খুশির পারদ কত চড়ে যায়, তাই না? তবে তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। একেই অন্তিম অমূল্য জীবন বলা হয়ে থাকে। স্মরণের যাত্রাতে অনেক মজা আছে। কাহিনী আছে না, যে হনুমানও পুরুষার্থ করতে করতে স্থির হয়ে গিয়েছিল। খড়ের গাদায় আগুন লেগেছিল, রাবণের রাজ্য পুড়ে গেল। এটা একটা গল্প বানিয়ে দিয়েছে। বাবা তো সঠিক জিনিসটাকেই বসে বোঝায়। রাবণ রাজ্য বিনষ্ট হয়ে যাবে। স্থির বুদ্ধি, একেই বলা হয়। ব্যাস, এখন কিনারায় দাঁড়িয়ে আমরা এখন যাচ্ছি। এইভাবে স্মরণে থাকার পুরুষার্থ করো, তাহলে খুশির পারদ চড়তে থাকবে। আয়ুও যোগ বলের দ্বারাই বৃদ্ধি পায়। তোমরা এখন দৈবী গুণ ধারণ করতে থাকো, তারপর সেটা অর্ধেক কল্প ধরে চলে। এই এক জন্মে তোমাদের এত পুরুষার্থ তোমরা করো যে তোমরা গিয়ে সত্যযুগে এই লক্ষ্মী নারায়ণ হয়ে যাও। তাহলে কতখানি পুরুষার্থ করা উচিত? এতে গাফিলতি বা সময় নষ্ট একেবারেই করা উচিত নয়। যে করবে সেই পাবে। বাবা তো শিক্ষা দিতে থাকে। তোমরা বুঝতে পারো যে কল্প কল্প আমরাই বিশ্বের মালিক হই। এত কম সময়ের মধ্যেও আমরা আশ্চর্যপূর্ণ পরিবর্তন করে দেখাই। সমস্ত দুনিয়াকে আমরা চেঞ্জ করে দিই। বাবার জন্য তো কোনো বড় ব্যাপার নয়। প্রতি কল্পেই তো বাবা করে থাকে। বাবা বাচ্চাদেরকে বোঝায়, চলতে ফিরতে, খাবার খেতে, খাবার সময়ও তোমাদের বুদ্ধির যোগ যেন বাবার সাথে থাকে। এই গুপ্ত কথা বাবাই শুধু বাচ্চাদেরকে বোঝায়। নিজের অবস্থাকে খুব ভালোভাবে জমাতে হবে। তা না হলে উচ্চ পদ থেকে বঞ্চিতই থেকে যাবে। তোমরা বাচ্চারা নম্বর অনুক্রমে পুরুষার্থ অনুসারে পরিশ্রম করে থাকো। তোমরা বুঝেছ যে আমরা এখন কিনারায় দাঁড়িয়ে আছি। তাহলে পিছনের দিকে কেন দেখব? সামনের দিকেই পা এগিয়ে যাবে, তাই না? এতে অন্তর্মুখতার অনেক বেশি প্রয়োজন। সেই জন্য কচ্ছপেরও উদাহরণ রয়েছে। এই সব উদাহরণগুলো সবই তোমাদের জন্য। সন্ন্যাসীরা তো হলোই হঠ যোগী, মানে তারা যোগ ব্যায়াম করে। তারা তো রাজযোগ শেখাতে পারবে না। তাদের তো ব্রহ্মর সঙ্গে যোগ লাগে। ওরা যদি শোনে তাহলে ভাববে, আরে এরা আমাদের ইনসাল্ট করছে। তাই এই সব অত্যন্ত যুক্তির সাথে লিখতে হবে। বাবা ছাড়া রাজযোগ কেউ শেখাতে পারে না। তোমরা ইনডাইরেক্টলি বলবে, যাতে তারা অপমানিত বোধ না করে। যুক্তির সাথে চলতে হয়, তাই না? যাতে সাপও না মরে, আবার লাঠিও না ভাঙে। আত্মীয় কুটুম পরিবারের সকলের সাথে প্রীতি রাখো, কিন্তু বুদ্ধির যোগ থাকবে এক বাবার সাথে। তোমরা জানো যে আমরা এখন একের মতে চলি। এ হলো দেবতা হওয়ার মত। একেই বলা হয় অদ্বৈত মত। বাচ্চাদেরকে দেবতা হতে হবে। তোমরা কতবার হয়েছ? অনেকবার। এখন তোমরা সঙ্গমে দাঁড়িয়ে রয়েছ। এটা হলো তোমাদের অন্তিম জন্ম। এখন তো যেতে হবে।
পিছনে কি দেখবে? দেখেও তোমরা নিজেদের অটল অবস্থাতে টিকে থাকো। তোমরা লক্ষ্যকে ভুলে যেও না। তোমরাই হলে সেই মহাবীর যে মায়ার উপরে বিজয় লাভ করে। এখন তোমরা বুঝতে পারো, হার এবং জিতের এই চক্র ঘুরতেই থাকে। কতখানি ওয়ান্ডারফুল বাবার এই জ্ঞান। তোমাদের জানা ছিল কি যে নিজেকে বিন্দু ভাবতে হবে? এত ছোট বিন্দুতে সমস্ত পার্ট ভরা রয়েছে, যা কিনা আবার চক্র পরিক্রমা করতে থাকে। খুবই ওয়ান্ডারফুল, তাই না? আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাত পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাই হৃদয়ের অনেক অনেক ভালোবাসা, সুপ্রভাত আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত, পিছনে ফিরে দেখো না। কখনো কোনো কথাতেই তোমরা থেমে যেও না। এক বাবাকেই দেখো আর নিজের অবস্থাকে এক রস রাখো। দ্বিতীয়ত, বুদ্ধিতে স্মরণ রাখতে হবে যে আমরা এখন কিনারায় দাঁড়িয়ে। ঘরে ফিরতে হবে। নিজের অবস্থাকে জমানোর পরিশ্রম করতে হবে। আজকের বরদান, বিহঙ্গ মার্গের সেবার দ্বারা বিশ্ব পরিবর্তনের কাজকে সম্পন্ন করে প্রকৃত সেবাধারী হও। ব্যাখ্যা: বিহঙ্গ মার্গের সেবা করার জন্য সংগঠিত রূপে রূপ আর বসন্ত মানে জ্ঞান আর যোগ, এই দুই বিষয়ের ব্যালেন্স অবশ্যই দরকার। যেমন বসন্ত রূপে মানে জ্ঞানের আধারে একই সময়ে অনেক আত্মাদেরকে বার্তা পৌঁছে দেওয়ার কাজ করে থাকো, তেমনি রূপ অর্থাৎ স্মরণের শক্তি দ্বারা, শ্রেষ্ঠ সংকল্পের বল দ্বারা বিহঙ্গ মার্গের সেবা করো। এরও ইনভেনশন করে দেখাও। তার সাথে সাথে সংগঠিত রূপে সংকল্পের দ্বারা পুরনো স্বভাব সংস্কার এবং পুরনো আচরণের তিল এবং জব যজ্ঞে আহুতি করো। তবে বিশ্ব পরিবর্তনের কাজ সম্পন্ন হবে বা যজ্ঞের সমাপ্তি হবে। আজকের স্লোগান, বালক আর মালিক এই ভাবের ব্যালেন্স দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো। মানে বাবার থেকে বালক রূপে গ্রহণ করা আর সেই সব কিছুর মালিক হয়ে তাকে প্র্যাকটিক্যালে প্রয়োগ করা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।